বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে দেশের অর্থনীতির জন্য। প্রথম খবরটি হলো ফেড চেয়ার জেরোমে পাওয়েলকে ডেকেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর এটাই প্রেসিডেন্টের সাথে ফেড চেয়ারের প্রথম বৈঠক। বৈঠকে প্রেসিডেন্ট সরাসরি বলেছেন ইন্টারেস্ট রেট না কমিয়ে ফেড চেয়ার ভুল করছেন। এটা চায়না এবং অন্যান্য দেশগুলোর তুলনায় আমেরিকাকে পিছিয়ে দিচ্ছে। তবে ফেড ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে প্রেসিডেন্টের ডিমান্ড অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দ্বিতীয় খবরটি হলো বিভিন্ন দেশের উপর ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি আটকে দিয়েছে বুধবার এক আদালতের ওই রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড রায় দিয়েছে যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে সেই আইন প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। তবে কিছুক্ষণ আগে অর্থাৎ অল্প কিছুক্ষণ আগে বিবিসি যে সংবাদটি দিচ্ছে সেটি হলো আপিল বিভাগের একটি রুল হয়েছে, যে রুলে বলা হয়েছে না প্রেসিডেন্ট ট্যারিফ সংগ্রহ করতে পারবেন, অর্থাৎ যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ ট্রেড যে নিষেধাজ্ঞাটি দিয়েছিল সেটি এখন আর থাকছে না। এটি কিছুক্ষণ আগের খবর। দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ দুটি আপডেট হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে দেওয়া চিঠির উপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে হার্ভার্ড ইউনিভার্সিটিকে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধের সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছে ট্রাম্প প্রশাসন। হার্ভার্ড ইউনিভার্সিটিকে 30 দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই হার্ভার্ড তাদের সপক্ষে প্রয়োজনীয় যুক্তি ও তথ্য প্রমাণ উপস্থাপন করতে না পারলে বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে আর অনুমতি দেয়া হবে না। অন্য যে ঘটনা সেটি হলো বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বন্ধের পাশাপাশি স্টেট সেক্রেটারি রুবিও তার এক্সে দেয়া পোস্টে বলেন আমেরিকা চায়নার শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে যাদের মধ্যে চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে শিরোনাম করা হয়েছে নতুন ভিসা নীতি আমেরিকাকে অগ্রাধিকার দেয়, চীনকে নয়। বিবৃতিতে আরো বলা হয় তারা ভবিষ্যতে চীন ও হংকং থেকে আসা সব ভিসা আবেদন আরো কঠোরভাবে যাচাই করার জন্য ভিসার শর্তাবলী পুনর্বিবেচনা করবে। আমেরিকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে ভারতের পরেই সবচেয়ে বেশি শিক্ষার্থী আসে চায়না থেকে। 2023-24 শিক্ষাবর্ষে আমেরিকায় মোট বিদেশি শিক্ষার্থীর প্রায় 1/4 ছিল চায়না শিক্ষার্থী। সবশেষ আমেরিকার আলোচিত ইস্যু হলো ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে সম্পর্ক ছেদের বিষয়টি। ইলন মাস্কের ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। বুধবার রাত থেকে মাস্কের পদত্যাগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। মাস্ক 130 দিন ফেডারেল সরকারে কাজ করার সুযোগ পান। তবে সরে যাওয়ার আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নিয়ে ইলন সমালোচনা করায় দুজনের সম্পর্ক আর আগের মতো থাকছে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের বাইরের খবরে থাকছে তুরস্কের ইস্তাম্বুল শহরে আবারও শান্তি আলোচনা বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আগামী সোমবার এই বৈঠক হওয়ার কথা। আলোচনার আগেই সংলাপের দরজা বন্ধ না করতে দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকা একটি প্রস্তাব গ্রহণ করেছে ইসরায়েল, তবে হামাস এখনো বিষয়টি বিবেচনা করছে। বাংলাদেশের রাজনীতিতে চলতি বছরের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনড় আছে বিএনপি। নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়াতে এখন বিএনপির শীর্ষ পর্যায় থেকে এমন বক্তব্য দেয়া হলো বলে বিশ্লেষকরা মনে করছেন। যে প্রশ্নগুলো তৈরি হচ্ছে তা হলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য কেন চাপ বাড়াতে চাইছে বিএনপি, কতটা চাপ দিতে পারবে তারা, এই চাপ বাড়াতে গিয়ে রাজনীতিতে বিএনপি একা হয়ে পড়বে কিনা। এদিকে জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের আলোচনা সভায় বলেছেন সব দল নয়, শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। তবে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের সময় ভারতীয় আধিপত্যবাদ নিয়ে যে মন্তব্য করেছিলেন তার প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে বাইরের দিকে আঙ্গুল তাক না করে নিজের সমস্যা নিজেদেরই সমাধানের দিকে মনোযোগী হওয়া উচিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। এসব নিয়ে আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শওকত আলী এবং অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার এসএল এর ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর শওকত আলী, দেশের অর্থনীতির নানা উত্থান পতনের খবর আমরা শুরুতে দিচ্ছিলাম এবং ফেড চেয়ারকে এর আগে আমরা দেখেছিলাম যে ট্রাম্প বেশ ক্ষোভ ঝেড়েছিলেন যখন
ফেড চেয়ার বলছিলেন ট্যারিফ নিয়ে তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এবং একই সঙ্গে ইন্টারেস্ট রেট কমাচ্ছিলেন না। তখন আপনি একজন অর্থনীতিবিদ, আপনার কাছে জানতে চাই, এই যে ট্যারিফ কিংবা ইন্টারেস্ট রেট বাড়ানো কমানো এসব নিয়ে প্রেসিডেন্ট কথা বলছেন, আবার ট্যারিফের কারণেও দেশের অর্থনীতিতে নানা উত্থান পতন চলছে, সবকিছু মিলে ট্রাম্প আসলে অর্থনীতিতে আমেরিকাকে কোন দিকে নিতে চান এবং কোন জায়গাটাকে সুসংহত হবে বলে তিনি মনে করছেন? থ্যাংক ইউ, সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এই প্রশ্নগুলো আপনি যেটা করেছেন ভেরি ইম্পর্টেন্ট একটা দেশের জন্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো সর্ববৃহৎ অর্থনীতির দিক দিয়ে বা ইন টার্মস অফ মিলিটারি পাওয়ার ইনফ্লুয়েন্সার অ্যারাউন্ড দি গ্লোব। যে দেশের অর্থনীতি যদি ভালো না থাকে তাহলে স্বাভাবিকভাবে সারা দুনিয়াতে তার একটা ইম্প্যাক্ট পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প যে কথা, যেটা আপনি আগেই বলেছেন, ডক্টর জেরম পাওয়েল কিন্তু অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট ট্রাম্প। এবং অর্থনীতি আর রাজনীতি দুটো জিনিস। এখানে অর্থনীতি যেটা চলে দেশের নিজস্ব ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ইকোনমিক কন্ডিশনের উপর ভিত্তি করে ডোমেস্টিক পলিসিগুলো আপনার রচনা বা প্রণয়ন করা হয়। জেরম পাওয়েল এদিক দিয়ে রিপাবলিকান হলেও তিনি জাতীয় স্বার্থে, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে, অর্থনীতির স্বার্থে আপনার যে প্র্যাগমেটিক ডিসিশন সেটা নিচ্ছে, যেটা আমরা জানি ফেডারেল রিজার্ভ অটোনমাস বডি, তাকে হুমকি ধমকি দিয়ে চলে না। এটা তার বাংলাদেশ না যে যা খুশি বলে দিয়ে দিলাম। তো ফলে জেরম পাওয়েল দেখেন, যেটা আপনি বলছেন, কি বলেছেন উনি উনি এসে পরিষ্কার বলে দিয়েছে যে আমি কার হুমকি ধমকিতে রেট অফ ইন্টারেস্ট আমি। আচ্ছা, রেট অফ ইন্টারেস্টের বিষয়টা কি? কস্ট অফ বরোয়িং বলে। আপনি যখন যে কোনো টাকাটা নেবেন তখন এই বরোয়িং কস্ট, যখন লোন নিচ্ছেন তখন রেট অফ ইন্টারেস্ট যদি কম থাকে, যে বড়োয়ার তার জন্য সুবিধা হয়। এবার আপনি আসেন বড়োয়ার কারা। আপনি যদি যুক্তরাষ্ট্রের বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর দিকে তাকান, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, এরাই কিন্তু বড় করছে। মনে রাখবেন, $1.3 ট্রিলিয়ন এদেরকে ডোনেট করেছিলেন ফার্স্ট টার্মে, জাস্ট টু হেল্প দিস পিপল, সাধারণ মানুষের জন্য। বাইডেন যেটা অলমোস্ট আবার $7 ট্রিলিয়ন উনি দিয়েছিলেন সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষের জন্য, ইকোনমিক এম্পাওয়ারমেন্টের জন্য। ট্রাম্প কিন্তু এর ধার ধারে না। তো এখন যেটা তিনি বলছেন, তো সেটা হচ্ছে বড়োয়িং কস্টটাকে লোয়ারিং করার জন্য উনি এটা করছেন। তাতে হবে কি, ইনফ্লেশন বাড়বে। আচ্ছা, ইনফ্লেশন যদি বাড়ে, আমি যে কথাটা আগেই বললাম যে বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা পাওয়ার ম্যানুফ্যাকচারার, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, তার হয়তো সুবিধা পাবে। আচ্ছা, তাদের সংখ্যা কত হতে পারে? 10%, 12%, 15%। কিন্তু যখন আপনি রেট অফ ইন্টারেস্টটা কমিয়ে দিলেন, ইনফ্লেশন বেড়ে গেল, এর থেকে কিন্তু কেউ রেহাই পাবে না। গরিব মানুষ, মধ্যবিত্ত, যখনই সে বাজারে যাবে হি স্পট। পুরো একটা ডিফারেন্ট আমি আপনাকে বলতে চাই, সেটা হলো ট্যারিফের একটা বিষয় হলো, আপনি দেখেন গাড়ি, নতুন যে গাড়িগুলো হচ্ছে বা আমদানি যোগ্য যে গাড়িগুলো আসছে, আপনি জানেন অলরেডি দাম বেড়ে গেছে। ধরেন আমি গাড়ি কিনলাম না, তাহলে আমাকে ট্যারিফ দিতে হবে না। কিন্তু ইনফ্লেশন যদি বেড়ে যায়, আমার কিন্তু চাল, ডাল, মাছ, মাংস, যা বলেন, শাকসবজি, এগুলোতে কিন্তু দাম বেড়ে যাবে, ওভারঅল প্রাইস লেভেল বেড়ে গেল। তখন আমি কিন্তু কট পেলাম। অর্থাৎ 80-90% মানুষের এই দুর্ভোগ বাড়ানোর যেটা চান না, করতে চাই না। এই কারণে জেরম পাওয়েল বলছে যে আমি আপনার রেট অফ ইনফ্লেশন আমি বেড়ে যাবে ভবিষ্যতে, আর হচ্ছে আপনার ইন্টারেস্ট আমি কমাবো না। একটা পয়েন্ট হচ্ছে, কারেক্টলি হি সেড ইট, সেটা হচ্ছে যে ইনফ্লেশন কিন্তু আস্তে আস্তে প্রাইস লেভেলটা বাড়ছে। তার কারণ আপনি দেখেন, যুক্তরাষ্ট্রের পার্সোনাল যে লোনটা নেওয়া হয়, মেনলি এই যে এটাকে আমরা ক্রেডিট লোন বলি, অলমোস্ট 2 ট্রিলিয়ন, ক্লোজ টু 1.5 ট্রিলিয়ন আপনার পার্সোনাল লোন রয়েছে, এটা কনজিউমার লোন। তার মানে এই টাকাটা বড় করা হয় আপনার খরচ, খাবার দাবার, এইগুলো করার জন্য। ফলে যখন দেখা গেল যে মার্কেটে গুডস এন্ড সাপ্লাইজ নাই, কারণ আপনি বিদেশ থেকে তো ট্যারিফ ইম্পোজ করে বসে আছেন, তো সাপ্লাই তো নাই। আর ডোমেস্টিক সাপ্লাইয়ের একটা বিষয় আছে, যেটা ট্রাম্পের যুক্তি, কিন্তু সে এভাবে বলেন। আপনি ডোমেস্টিক প্রোডাকশন উনি বলছেন, যেমন অ্যাপল কম্পিউটারের কথাই ধরেন,
উনি বলছেন অ্যাপল কম্পিউটার এখন তৈরি হতে হবে চায়না বা কোরিয়া বা নর্থ কোরিয়া এগুলো থেকে হবে না, তাইওয়ান থেকে হবে না, হবে যুক্তরাষ্ট্র থেকে। আপনার অ্যাপল সিও বলেছে যে স্টার্ট জাস্ট স্টার্ট দি কোম্পানি আপনার অ্যাটলিস্ট 5 to 10 years আমার লাগবে, আর প্রফিট লস সেটা তো আপনার আরো পক্ষে 10 থেকে 12 বছর লাগবে, ফলে আমার পক্ষে এটা সম্ভব না। নট অনলি দ্যাট, তিনি আরো বলেছেন যে এই দেশে যখন ওই পর্যায়ে আফটার 7 years যদি আমি তৈরি করি অ্যাপল, তাহলে এই প্রোডাক্ট গুলোর দাম $3,500 থেকে $4,000 হবে পার প্রোডাক্ট। এটা ভেরি ডেঞ্জারাস ভাই। এগুলো যে কেন উনি করছেন, কার যুক্তিতে করছে? এই কারণে আমি আগেই বলেছি যে অর্থনীতি আর রাজনীতি কমপ্লিটলি ডিফারেন্ট। তো এইটাই হচ্ছে আপনাদের মূল সমস্যা আমাদের অর্থনীতিতে। সারা দুনিয়ার তার কি ইফেক্ট হবে? আমি একটা কথা বলি, ট্রেড ইজ এ two-way road। ফর এক্সাম্পল, বাংলাদেশ, আমরা গার্মেন্ট রপ্তানি করি যুক্তরাষ্ট্রে বিলিয়নস অফ ডলার। এখন এই রপ্তানির পরে আমরা যেটা পাই সেটা একটা ডলার কারেন্সি, যেটাকে আমরা বলি গোল্ড কারেন্সি, অনেক সময় আমরা বলি রিজার্ভ কারেন্সি। আচ্ছা, এই যদি ফর এক্সাম্পল $10 বিলিয়ন আমরা যুক্তরাষ্ট্র আমরা একটা করি, আমি যদি ট্যারিফ বসান আপনি এবং আমি যদি বিক্রি না করতে পারি, আমার কাছে কিন্তু কোনো ইনকাম নাই অ্যাজ এ হোল ইন দিস কান্ট্রি। তা আমি যুক্তরাষ্ট্র থেকে কেন আমি কোন জিনিস আমদানি করতে পারবো ইন টার্মস অফ ডলার? আমি তো যুক্তরাষ্ট্রকে কোনো উপকার করতে পারবো না, আর আমার লস তো হচ্ছে। এক্স্যাক্টলি ইট ইজ হ্যাপেনিং রাইট নাও অ্যারাউন্ড দি গ্লোব। চায়নার ব্যাপারেও তাই। চায়নার সাথে যে বড় ট্রেড পার্টনার তারা যুক্তরাষ্ট্র, চায়না যদি কোনো কিছু এক্সপোর্ট না করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র থেকে যে জিনিসগুলো নাই, ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল গুডস, ম্যানুফ্যাকচারিং গাড়ি, তারপরে আপনার এগ্রিকালচারাল গুডস নেবে কেন? সে অন্য দুনিয়ার অন্য জায়গা থেকে নেবে, কম পয়সায় যেখানে পাওয়া যায়। সুতরাং ইকোনমিক যে শৃঙ্খলা, ডিসিপ্লিনটা উনি ব্রেক করছেন, একটার পর একটা ব্রেক করেছেন এ পর্যন্ত, থ্রো প্রেসিডেন্সিয়াল অর্ডার, এক্সিকিউটিভ অর্ডার, এইসব করে এটা করে। কিন্তু যুক্তরাষ্ট্র হল দ্য হাইস্ট ক্যাপিটালিস্ট সিস্টেম প্রোডাকশন, এখানে আপনার হুকুম কাজ হয় না। তো এটাই বেসিক্যালি। থ্যাংক ইউ। জি, আমরা একটু করিম চৌধুরী আপনার কাছে জানতে চাই, একদিকে আমরা দেখছি ট্যারিফ নিয়ে তিনি নতুন নতুন প্রস্তাবনা দিচ্ছেন, পিছু হটছেন, স্থগিত করছেন, আবার নতুন করে সেটি কার্যকর করার হুমকি দিচ্ছেন, এবং আদালতে গিয়ে সেটি কোথাও কোথাও ঠেকে যাচ্ছে, কোথাও কোথাও আবার সেই নিষেধাজ্ঞার উপরে নতুন করে রুল হচ্ছে, যেটি সবশেষ হয়েছে তার ইন্টারন্যাশনাল ট্যারিফগুলোর বিষয়ে। আপনার কাছে জানতে চাই, একদিকে তো অর্থনীতির বিষয়টি আছে, যেটি প্রফেসর ডক্টর শওকত আলী বলছিলেন অর্থনীতি এবং রাজনীতি ভিন্ন বিষয়, কিন্তু এই ভিন্ন বিষয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পুরোপুরি ওয়াকিবহাল নাও হন, তার যে অ্যাডভাইজারি গ্রুপ আছে সেখানে তো নিঃসন্দেহে বড় বড় অর্থনীতিবিদরা আছেন যারা তাকে পরামর্শ দিচ্ছেন। আপনার কাছে যেটি জানতে চাই, নতুন করে যেটি আমরা দেখলাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করা হলো, কিন্তু টার্গেট করা হলো আলাদা করে পরের দিনই চীনের স্টুডেন্টদের ক্ষেত্রে। বলা হলো চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদের অনেকে সংযুক্ততা আছে এবং তারা অনেকে এখানে এসে গোয়েন্দাগিরি করছেন, আমেরিকার প্রযুক্তি চুরি করে নিয়ে যাচ্ছেন, নানা বিষয় ব্যাখ্যা দিয়ে চীনের বিষয়টি বলা হলো। আমি একটু জানতে চাই যে চীন এবং ভারত থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা আসেন, ডোনাল্ড ট্রাম্প কিংবা তার প্রশাসনের তো এটি বোঝার কথা যে এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা পরবর্তীতে আমেরিকাতে ব্যবহার করা হয় এবং তাদের উদ্ভাবন, তাদের প্রযুক্তি নানা খাত আমেরিকার উন্নতিতে অবদান রাখছে। তিনি কেন আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে টার্গেট করছেন বলে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ। দুটো প্রশ্ন করেছেন। একটা হলো তার আশেপাশে অনেক বিজ্ঞ ইকোনমিস্ট থাকার কথা এবং তাকে যে পরামর্শ দিচ্ছে অর্থনীতির উপরে, বিশ্ব অর্থনীতি এবং সামগ্রিক ডোমেস্টিক ইকোনমির উপরে, সে অনুযায়ী তিনি কাজ করার কথা। প্রফেসর সাহেব সুন্দর করেই ব্যাখ্যা দিয়ে বলছেন তার অবস্থানটা। আমি শুধু একটু যোগ করব, আমি বারবার বলে আসছি আপনার এই অনুষ্ঠানে এবং অন্যান্য টিভি চ্যানেলের অনুষ্ঠানেও, যে একজন বুলি, হি ইজ এ বুলি, হি ডাজ নট মেক হিজ ডিসিশন বেসড অন ডেটা, পরিস্থিতির উপর ভিত্তি করে, রেশনালাইজেশন না, সে অনেকটা ইমোশন উপরে ভিত্তি করে তার একটা বিশেষ বেসকে খুশি করার জন্য আমেরিকা ফার্স্ট এটা দেখাতে গিয়ে আমেরিকাকে লাস্ট বানানো হয়ে যাচ্ছে এবং আমেরিকাকে কিন্তু সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে।
আপনার জেরোম পাওয়েল কিন্তু একটা কথা বলছে যে এটা আপনি জানেন যে ফেডারেল রিজার্ভ চেয়ার এই পজিশনটা ইকোনমির গতি নির্ধারণ করতে বড় ভূমিকা রাখে এবং এটা ইন্ডিপেন্ডেন্ট অনেকটা সেটা তাকে কাউকে শুনতে হবে না আনলেস কংগ্রেস চেঞ্জ দ্য ল। তার বেসড অন তার পাওয়ার সেটা হলো যে হি উইল মেক দ্য ডিটারমিনেশন, আই মিন হিজ টিম নট হি, based on the data, incoming data, economic indicators, nationally and domestic, internationally. তো সেই সব ভিত্তিতে সে বলছে যে সে বিষয়ে সে এখন আর কথা বলতে রাজি না। প্রেসিডেন্টের সামনে তো বলা যায় না যে অনভিজ্ঞ এরিয়াট, আই উইল নট লিসেন টু ইউ, দ্যাট উইল হার্ম দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এটা তো আর বলা যায় না। ভদ্রলোকের ভাষাটা হলো ইকোনমিক্যাল ইন্ডিকেটরস ডিটারমাইন করবে রেট কি, ব্যাংক রেট কি কমবে বাড়বে বা কি হবে, সেজন্যই সে সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছে। তার পাশে যত ইকোনমিস্ট আছে, যত অ্যাডভাইজার আছে, সমস্যাটা হলো দিস বুলি ডাজ নট ফলো এনি অ্যাডভাইস অর লিসেন। হি রানস হিজ প্রোগ্রাম, হিজ মেন্টালিটি, হিজ ডিসিশন বাই ইমোশন। দিস ইজ দ্য প্রবলেম এন্ড ডেঞ্জারাস ফর দিস কান্ট্রি, ডেঞ্জারাস ফর দ্য গ্লোব। এটা এই জন্যই একটা ইন্টারন্যাশনাল বিজনেস পলিসিতে আপনার দেখেন এখন তার এই সব হঠকারী সিদ্ধান্তের কারণে সারা বিশ্বে একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। একবার বুলি করছে 184% ট্যাক্স ট্যারিফস অন চায়না, then come back to 80%, then trying to negotiate this thing. He thought the way he did real estate in New York, bullying and forcing people to sell their asset and overvalue and take more money from the bank, it will work in international market. He failed. International scholars are way smarter than him, and it is proven now. Everywhere he raised the tariffs, we talk about this thing many times. Tariff raise will create domestic economic downturn, and it is happening now because tariff বাড়ে গেলে পণ্যের দাম বেড়ে যায় এবং ভোক্তারা, আমরা যারা প্রান্তিক ভোক্তা তারাই সেটার পে করব, এবং সেই ক্ষেত্রে আমাদের ওয়ালেট শূন্য হয়ে যাবে, আমাদের ক্রয় ক্ষমতা কমে যাবে, ইকোনমি স্লো ডাউন হবে। নর্মাল জিনিস, একদম সহজ ভাষায় যদি বলতে চাই। এবং যদি কোনো আপনি বলেন যে ট্রেজারিতে প্রচুর মানি আসবে, হ্যাঁ কিছুকাল আসবে হয়তো সময় ধরে, কারণ মানুষ তো ভোগ্যপূর্ণ যে সমস্ত জিনিস এসেনশিয়াল সেটা করতেই হবে, এবং প্রথম 6 মাস 1 বছর হয়তো চলবেও, কিন্তু পরক্ষণেই আপনার শুরু হবে পেইন। একটা বিশাল অংশ সোশ্যাল সেফটি নেটের আওতায় যেতে বাধ্য হবে, জব কমে যাবে, এমপ্লয়াররা হায়ারিং বন্ধ করে দেবে, বরং সব ফায়ারিং লে অফ শুরু করবে, এবং সেই সাথে যেই টাকাটা সে ট্যারিফ দিয়ে সংগ্রহ করবে পণ্য আমদানির মাধ্যমে যখন শুল্ক দেওয়া শুরু হবে, সেটা সে কিন্তু গরিবদের মাঝে সোশ্যাল সেফটি নেট অথবা এমপ্লয়মেন্ট জেনারেশনের কোনো প্রোগ্রামে সে ব্যয় করছে না। তার কোনো প্ল্যান নাই। আমি আগেও বলেছি, একই কথা বারবার রিপিট করতে চাই না, যে আভ্যন্তরীণ শিল্প উৎপাদন ব্যবস্থাকে প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে তার যদি কোনো প্ল্যান থাকে ইনফ্রাস্ট্রাকচার এবং প্রোডাকশন ইউনিট বাড়ানোর ক্ষেত্রে, তাহলে যে সমস্ত পণ্য আমাদের সাথে ডোমেস্টিক মার্কেটে প্রতিযোগিতা করে সেগুলোর ক্ষেত্রে ট্যারিফ বাড়িয়ে দিলে ভালো হতো। বাট হি হ্যাজ নো প্ল্যান টু ক্রিয়েট দ্য সাবস্টিটিউট infrastructure in the production level, but he is destroying our economy. আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আপনার শিক্ষার্থীদের বিষয়টা শুনবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আবারও স্বাগত পাওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে এই বিষয়ে অতিথি হিসেবে আছেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শওকত আলী এবং এসএলএ ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আপনাদের দুজনকে আবারও স্বাগত। করিম চৌধুরী, যে এখানে আমরা আলোচনাটা শেষ করেছিলাম, অর্থাৎ চাইনিজ শিক্ষার্থীদেরকে কেন টার্গেট করা হচ্ছে, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে প্রায় 277,000 চাইনিজ শিক্ষার্থী বর্তমানে আমেরিকায় অধ্যয়নরত আছে। ধন্যবাদ। দেখুন, আমেরিকা যুগ যুগ ধরে ব্রেইন ড্রেন বলে আমরা যখন বিশ্বের বিভিন্ন দেশে ছিলাম এখানে আসার আগে, আমরা দেখতাম যে আমেরিকা আকর্ষণ করত সারা বিশ্বের মেধাবীদেরকে, এবং এখানে আসার পরে তাদেরকে পড়াশোনা করার পরে বিভিন্ন সুযোগ সুবিধার লোভ দেখিয়ে তারা কিন্তু তাদেরকে এখানে থাকতে উৎসাহিত করত। এর ফলে কি হয়েছে, তাদের এই যে আমাদের এই যে আগের যে সমস্ত রাজনীতিবিদ এসব পলিসি করে গেছেন, তাতে করে আজকে এই দেশ এই অবস্থানে আসছে। শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা সব ক্ষেত্রে আজকে আমরা প্রভুত্ব করতেছি। আমেরিকা, আমরা বলতে আমেরিকা প্রভুত্ব করতেছে। কারণ দেখেন, আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যান, একটা বিশেষ অংশ এশিয়ান ফরেনার্স, আমি শুধু এশিয়ানদের কথা বলবো না, এশিয়ানদের রাজত্ব শুধু বিশ্ববিদ্যালয়ে, চিকিৎসা ক্ষেত্রে, যে সমস্ত সায়েন্স রিসার্চ সেন্টার, মেডিসিনের রিসার্চ সেন্টার, যে সমস্ত
প্রযুক্তিগত উৎকর্ষতার স্থান, সে সমস্ত জায়গায় এশিয়ানদের পূর্ণ আধিপত্য, শুধু সংখ্যাগরিষ্ঠ বললে ভুল হবে। দে আর দ্য লিডার, তারা পথ প্রদর্শক। এটা কি কারণে হয়েছে? আগেকার যে পলিসি ছিল ব্রেন ড্রেন করা, বিদেশ থেকে জ্ঞানী ব্যক্তিদেরকে, উপযুক্ত ব্যক্তিদেরকে অথবা সম্ভাবনাময় ছাত্র যাদেরকে বলি, তাদেরকে সিলেক্ট করে বাছাই করে তাদেরকে এদেশে নিয়ে আসা হতো, সুযোগ সুবিধার বিনিময়ে তাদেরকে এদেশে থেকে যাওয়ার উৎসাহিত করা হতো, গ্রিন কার্ড দেওয়া হতো। আজকেও দিচ্ছে এই প্রশাসন। এখন এমনকি হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়, আপনি চিন্তা করতে পারেন, সেখানকার শুধুমাত্র তার ইগোর কথা বলে অ্যান্টিসেমিটিজমের ধোয়া তুলে সে তার ফান্ডিং বন্ধ করে দিয়েছে, রিসার্চ ফান্ডিং সমস্ত উজ্জ্বল করে নিয়ে গেছে। এখন বলছে যে ফরেন স্টুডেন্ট অ্যাডমিশন, কারণ আপনি জানেন যে ইমিগ্রেশনের বিষয়টা, ভিসার বিষয়টা, এটা কোনো এটা টোটালি ফেডারেল গভর্নমেন্টের হাতে এবং রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। এটা একটা বড় ধরনের একটা অস্ত্র, এবং সেখানে সে এটা ব্যবহার করছে কাউকে পানিশ করার জন্য। এবং এই যে বুলি, আমি আগেই বলেছি, তার আচরণটাই হলো বুলিং করা। আমি বলবো যে এটার মধ্য দিয়ে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। আমরা আজকে যে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সব ক্ষেত্রে যে আমরা একটা আধিপত্য বিস্তার করে চলছি সারা পৃথিবীতে, পথ প্রদর্শকের ভূমিকা রাখছি, যে লিডারশিপ রোলে আমরা আছি, এটা অচিরেই কিন্তু যদি এই কার্যক্রমে ট্রাম্প প্রশাসন সার্থক হয়ে যায় অথবা সেটা ইমপ্লিমেন্ট করতে সমর্থ হয়, আশা করি হবে না, এই মিড টার্মে মানুষ সেটা চেঞ্জ করবে। তবে যদি সমর্থ হয়, আমেরিকার ভবিষ্যৎ বড় ধরনের অন্ধকার যুগ নেমে আসবে। আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পরিবর্তে ফোর্থ ওয়ার্ল্ড, ফিফথ ওয়ার্ল্ডে যে থাকবো কিনা লিস্টে, সেটাও সন্দেহ হয়। কেননা এদেশের প্রত্যেকটা জিনিসে যে লিডারশিপ, কতজন আমেরিকান রয়েছে আপনি আমাকে বলেন? আমেরিকার বাই বর্ন এখানকার খুব কম লোক, খুব কম লোক। এখন পর্যন্ত ইমিগ্রেন্টরাই, আপনি বলছেন দুটা দেশের নাম, এর বাইরে রয়েছে অনেক দেশের নাম। আজকাল বাংলাদেশে প্রফেসর শওকত সাহেব, হি ইজ ফ্রম বাংলাদেশ। There are hundreds of thousands of professors, researchers, scientists, medicine doctor. They are there. আপনি নাসাতে যাই দেখেন, হাঁটতেই বাংলাদেশি, হাতের ডানে বামে সামনে পিছনে দেখবেন। এগুলো কিসের ইঙ্গিত? অনেক এশিয়ার অনেক দেশ, এমনকি আফ্রিকানরাও আগে রয়েছে, আপনি এখন দেখবেন। যার ফলে এই কার্যক্রম যদি কোনো কারণে বাস্তবায়ন, ইমপ্লিমেন্ট শুরু হয়, আমেরিকাকে ব্যাকওয়ার্ড দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং সারা বিশ্ব থেকে যে সমস্ত জ্ঞানী গুণীকে আমরা আকর্ষণ করতাম, তারা নিজেরাই আসা বন্ধ করে দেবে। বিভিন্ন দেশ এখন অক্সফোর্ডে চলে যাবে। অক্সফোর্ডের আদালতে এই জাতীয় ইউনিভার্সিটি রিসার্চ সেন্টার বেনিফিট গুলো তৃতীয় বিশ্বের অনেক দেশ খুলে বসবে, যার ফলে ওইসব দেশ জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতিতে আমাদেরকে লিড করবে। আমরা ওই যে বললাম ফোর্থ বা ফিফথ শ্রেণীর কান্ট্রিতে চলে যেতে হবে। জি, প্রফেসর ডক্টর শওকত আলী, আপনার কাছে অর্থনীতির বাইরে যে বিষয়টি জানতে চাই সেটি হলো ইলন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক। আমরা দেখেছিলাম একেবারে গলায় গলায় যদি কোনো সম্পর্ক থাকে সেটি ছিল নির্বাচনের সময় $250 মিলিয়ন মতো ইলন মাস্ক খরচও করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের জন্য। এত দ্রুত এই সম্পর্কের অবনতি, অর্থাৎ 130 দিনের জন্য তিনি দায়িত্ব নিয়েছিলেন, এখন বলা হচ্ছে ঠিকই, কিন্তু তাকে তো স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে দেখা হচ্ছিল। তিনি এত দ্রুত চলে গেলেন এবং যাওয়ার আগে বিগ বিউটিফুল বিলের একটি সমালোচনা করে গেলেন। এটি লম্বা সময়, অর্থাৎ দীর্ঘমেয়াদে আগামী দিনগুলোতে দুজনের সম্পর্কটাকে আপনি ঠিক কোথায় দেখতে পাচ্ছেন? এখানে যে বিষয়টা হয়েছে, ওই একটা বিষয়, $3.5 বিলিয়ন ডেফিসিট আন্ডার ডোনাল্ড ট্রাম্প অ্যাজ অফ নাও। আগামীতে কি হবে এটা বলা যাচ্ছে না। এখন তার যে তার যে আপনার ফেডারেল গভর্নমেন্ট থেকে এটা একটা ভালো কথা মনে পড়েছে, কিন্তু সেটা হলো কি, যে এই সরকার কিন্তু ডেটা চুরি করে, অনেকটা বাংলাদেশে হাসিনার মতো। কারণ হলো, আপনি জানেন যে প্রায় ওভার 200,000 লোককে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু আপনি দেখেন গত মাসে বা তার আগের মাসে যে লেবার স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে 170,000 লোকের চাকরি দেওয়া হয়েছে। ওরা কিন্তু বলিনি যে ফেডারেল গভর্নমেন্ট ইটসেলফ কত লোককে দিয়েছে। এটা কিন্তু আমি অবজার্ভ করছি, আনবিলিভেবল। হয়তো তারা দেখিয়েছে এই লোকগুলো চাকরি এখন আছে বা ঝুলে আছে। এখন ডজের কথা যে ইলন মাস্ক যেটা বলেছে, এমনি ইলন মাস্ক চলেই যেত, তার যাওয়ারই কথা ছিল প্রথম থেকেই। দেখেন একটা কথা করিম সাহেব বলেছেন, আসলে ভাই কি জানেন,
প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় 47 জন পিএইচডি ছিল। দে আর অল কামিং ফ্রম Ivy League universities because he is the himself product of Ivy League. প্রেসিডেন্ট ওবামার সময় অ্যাটলিস্ট 40 একদম ডাইরেক্ট তার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত ছিল, গট পিএইচডি। হি ইজ অলসো কামিং ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল অফ ল। তো এখানে তার সাথে কারা আছে আমি জানি না, তাদের নামটা আমি আগে শুনিনি, বই পুস্তক লেখালেখি আমি কখনো পড়িনি তাদের। তো এতে হয়েছে কি যে উনি কি ধরনের অ্যাডমিনিস্ট্রেশন এটা করছেন, যেমন ইলন মাস্ক এটা ম্যানুফ্যাকচারার, এই বাংলাদেশের সাথে একটা চুক্তি হলো, অন্যান্য দেশের সাথে সে চুক্তি করলো, এটা সেটা করে সে একটা কিছু করলো, করার পরে সে বলেছিল যে এটা করছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের যে অ্যারাউন্ড $30 ট্রিলিয়ন ডেফিসিট আছে এটা কমানো যাবে। গতবার কিন্তু অলমোস্ট $4 ট্রিলিয়ন ন্যাশনাল ডেফিসিটে অ্যাড করে গেছে, $4 ট্রিলিয়ন এক্সট্রা ডোনাল্ড ট্রাম্প। আর এবার প্রথম চোটেই $3.5 ট্রিলিয়ন, যেটা আপনার এলন মাস্ক ধরে ফেলছে, বলছে যে এটা হয়ে যাচ্ছে। এটাতে সে বলেছে যে না, দোষ তো তার হবে কয়েকদিন পরেই। তো ফলে এটা বেটার ফর হিম টু গেট আউট, এবং তাকে অনেক যোগ করেই সে চলে গেছে। সম্পর্ক আর ভালো হবে না। এই দিস ইজ দ্য বিগিনিং অফ দি এন্ড। আর ম্যানুফ্যাকচারের সাথে যারা করে দেখছেন আপনি, বড় বড় মোটর কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারের সাথে গোলমাল বেঁধে গেছে, তারই ফাইন্যান্সার যারা, যে কথা আপনি বলছেন যে $250 মিলিয়ন দিয়েছে, তো এখানে কাস্টামাদিস বলে এক ভদ্রলোক আছে, করিম সাহেব হয়তো চিনতে পারবেন, যে গ্রোসারি চেনের মালিক, তার বিরুদ্ধে চলে গেছে, সে কিন্তু রিপাবলিকান। তারপরে আর যারা যারা ছিল সমস্ত লোক কেন হবে? আপনি দেখেন শিপইয়ার্ড গুলো খালি, কোনো কন্টেনার নেই, অল বিজনেসেস আর আনসার্টেন, কেউ অর্ডারই দিচ্ছে না, যুক্তরাষ্ট্রের সাথে কেউ বাণিজ্যই করতে চায় না। তারপরে আপনি যে কথাটা আগেই বলেছিলেন যে সিআইটি, যে কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড, এটা যুক্তরাষ্ট্রের সংগঠন, কিন্তু এটা আলাদা। WTO বলে আর একটা অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এরা কিন্তু মেইনলি ইকোনমিস্ট অ্যান্ড জাজেস। তারা দেখছে যুক্তরাষ্ট্রকে বড় সর্বনাশের মধ্যে ফেলে দিয়েছে, এটা বাই গভর্নমেন্ট। এরা অ্যাপয়েন্টেড যে যে জাস্টিস গুলো ডোনাল্ড ট্রাম্পের, এই 3 জন জাস্টিস, তারা তাকে বলে আউট অফ 9 পিপল দে আর অল অ্যাগ্রিড টুগেদার যে এটা করতে দেওয়া যাবে না। এটা 1977-এর যে ইমার্জেন্সি ট্রেড লর পরে ভিত্তি করে উনি যে খোলা যুক্তি দেখিয়েছেন, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। ফলে হয়েছে কি, একজন অ্যাপিল কোর্ট, যে কথা আপনি আগেই বলেছেন, অ্যাপিল কোর্ট জাজ এটাকে ব্লক করেছে পরে স্পেসিফিক টাইম পিরিয়ড। এটা করে কাজ হবে না ভাই। অর্থনীতি কারোর ডিকটেশনে চলে না, স্পেশালি যদি আপনি ক্যাপিটালিস্ট কান্ট্রিতে হন। তৃতীয় কথা, যে কথাটা আপনি আগেই বলেছেন, যুক্তরাষ্ট্রে পিএইচডি যখন আমি করি, আসলে পিএইচডিতে কিন্তু অধিকাংশ, অলমোস্ট আপনি ধরতে পারেন 75% কিন্তু বিদেশি স্টুডেন্ট। কারণ হায়ার এডুকেশনে যুক্তরাষ্ট্র একটা পিএইচডি করতে হলে যে এনার্জি, এফোর্ট, সাপোর্ট এবং যে স্যাক্রিফাইস লাগে, যুক্তরাষ্ট্র খুব কম করে। হয় কি বিদেশি ছাত্ররাই করে, এবং এদের ডিমান্ড এদেশে থাকে, তারা এদেশে করে। যদি তারা বিদেশে চলে যায়, যাতে লিডার অফ দিস কান্ট্রি, মোহাম্মদ ইউনুস ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি করে গেছেন, হাসান মনসুর সেখান থেকে পড়ে গেছে। আপনার সারা দুনিয়াতে দেখবেন এই যুক্তরাষ্ট্রের যে শিক্ষিত লোকগুলো, তারাই কিন্তু অন্যান্য দেশগুলো, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলোর, তারাই কিন্তু প্রকৃত দেশগুলো চালায়। এটা তাদের ইনফ্লুয়েন্স শুধু আজকে না, 1940 দিক থেকে এই জিনিসগুলো চলছে। আপনার বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে ইনফ্লুয়েন্সটা করা হয়েছে। যেখানে মায়ের খেয়েছে চায়না কমিউনিস্ট সিস্টেম, রাশিয়ান কমিউনিস্ট সিস্টেম, ইভেন্চুয়ালি ক্ষতিগ্রস্ত তারাই হয়ে তারা ওপেন আপ করেছে ইকোনমি জাস্ট টু ফলো ইউনাইটেড স্টেটস, এবং তাদের ছেলেপেলে গুলো এখানে পড়ে। আমার সাথে বহু চাইনিজ ছেলেপেলে, ভেরি মেরিটোরিয়াস, তারা এখানে আসতো, চাইনিজ গভর্নমেন্ট তাদের দিত। আপনি দেখেন এবার ফাইন্যান্সিয়াল আসেন, আপনার $45 to $90 বিলিয়ন, এই ইনক্লুডিং ইন্ডিয়া। আমার সাথে বহু ইন্ডিয়ান ছাত্র পিএইচডি করতো, ওদেরকে টাকা দেওয়া হয়তো গভর্নমেন্ট দিত, ইন্ডিয়ান গভর্নমেন্ট দিত, দিলে এরা এখানে ফ্রি পড়ে যেত স্কলারশিপ নিয়ে। আপনি দেখেন এটি কিন্তু যুক্তরাষ্ট্রের বড় বড় ইউনিভার্সিটির জন্য এটা ইনকাম। এখন আপনি সবাইকে বন্ধ করে দিলেন, কারণ আপনি হয়তো রাগ হয়েছে যে আপনি কোনো আইভি লিগ ইউনিভার্সিটি যেতে পারেননি।
বা আপনার আশেপাশে যারা আছে তাকে তার কথা আপনি ধরতে পারলেন না, ফলে আপনি ইউনিভার্সিটি বন্ধ করেন। দেখেন ডিপার্টমেন্ট অফ এডুকেশনটা বন্ধ করা হয়েছে, দুনিয়াতে এটা হয় না। হার্ভার্ডের রিসার্চ, বায়োকেমিস্ট্রি, বায়োলজিক্যাল রিসার্চ গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, টাকা কেড়ে নেওয়া হচ্ছে। সব জায়গায় আপনি যদি দেখেন ইন টার্মস অফ একটা দেশের, আপনি যে কোনো পলিসির দিক দিয়ে দেখেন, এটা হলো আপনার সে নিচে নিয়ে যাচ্ছে। তো অনেকটুকু তাই। এটা করে ইভেন্চুয়ালি আই থিঙ্ক ইউনাইটেড স্টেটস উইল বি লুজার ইন টার্মস অফ অল গ্লোবাল লিডারশিপ, এবং ডোমেস্টিক লিডারশিপ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। এবং যে কথাটা আপনি মনে বললেন যে ইলন মাস্ককে দিয়ে আমরা ভবিষ্যতে অন্ধকারই দেখছি নেক্সট 3 to 4 ইয়ার্স। জি। আর যদি মিড টার্ম ইলেকশনের কথা যেটা করিম সাহেব বলছেন, যদি আমরা রথটাকে উল্টে দিতে পারি, he will get a great lesson both in Senate and Congress. কিন্তু ট্রাম্পের নীতিগুলোকে সমর্থন করছেন এমন মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। ট্রাম্প যে পলিসিগুলো নিচ্ছেন সেটির সমর্থনও কিন্তু অনেকেই করছেন। আমরা ওটা 35% থাকবেই, ওই 35% কিন্তু হেভি লেগে রয়েছে। এটা করিম সাহেব জানে, এটা লোকাল পলিটিক্সে এটা 35% তাকে থাকতে হবে। আপনি 35% এর জন্য 65% মানুষকে একদম ফেলে দিলেন আউট অফ দ্য ট্রেন। ইট ইজ এ ভেরি ভেরি শেম। ইট ইজ নট গুড। যদি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, নির্বাচনের আগে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক যেমন এখন খুব একটা ভালো যাচ্ছে না, তেমনি আমরা আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনের আগে যে রাজনৈতিক শক্তিগুলোকে একসাথে দেখেছিলাম, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি নতুন করে গঠন হয়েছে, তাদের মধ্যে এখন মতভিন্নতা দেখছি। এবং যেটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে বিএনপি ছাড়া একটি দল, উনি নাম নেননি, একটি দল ছাড়া কেউ আর ডিসেম্বর নির্বাচনের কথা বলছে না। যদিও আমি দেখছিলাম যে আরো একটি দল বলছে, অর্থাৎ গণ অধিকার, যেটি নুরুল হক নূরের দল, তারাও বিএনপির মতো করে ডিসেম্বরে নির্বাচনের কথা বলছে। বাকি কোনো দলই বলছে না, অর্থাৎ সময়সীমা বেঁধে দেয়নি, তারা দ্রুততম সময় নির্বাচনের কথা বলছে। বিএনপি একা কতদূর চাপ তৈরি করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর, কিংবা বিএনপি এই কৌশলে কেন যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা না করে চাপ তৈরি করার মতো? মির্জা ফখরুলকে অথবা আমাদের সালাউদ্দিন সাহেবকে যদি জিজ্ঞাসা করেন, এই প্রশ্নের উত্তরটা ভালো পাবেন, কারণ তারা একদম ব্যক্তিগতভাবে তারাই তার প্রবক্তা, এই বক্তব্যের প্রবক্তা। নির্বাচন আমাদেরকে দিতেই হবে, সংস্কার আমরা করব, আমির খসরুর কথা, অন্য কারো ক্ষমতা নাই। একটা বিপ্লবী সরকার যখন আসে, বিপ্লবী সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, কারণ জনগণ বিপ্লবের মধ্য দিয়ে, রক্ত বন্যার মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতায় এনেছে। লেটস টক অ্যাবাউট বিএনপি's নেচার। বিএনপি জনগণের একটা দল, এবং জনগণ, বাংলাদেশের জনগণ গত 16 বছর 17 বছর বিএনপিকে যেমন সাপোর্ট দিয়েছে, বিএনপিও অনর অবস্থানে কোনো প্রকার আপোষ না করে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আন্দোলন করেছে, কিন্তু বালুর ত্যাগ সরাইতে পারে নাই। এরকম ত্যাগ করে নাই যে দেশ বন্ধ করে দেবে। কিন্তু বিএনপির নেতাদের যারা নেতৃত্ব ছিল, তাদের একটু ব্যবসা বাণিজ্য, ব্যাংক অ্যাকাউন্ট, সুযোগ সুবিধা তারা স্বৈরাচারী হাসিনার কাছ থেকে কি পেয়েছে, সেটা কিন্তু আমাদের পত্র পত্রিকা, সাংবাদিকরা বা আপনারা কেউ এখনো বাইর করেন নাই। বারবার বলে যাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানে, সরকার পতন ছাত্রদের আন্দোলনে মাত্র 36 দিনে সরকার পতন হলো। এত বড় স্বৈরাচারী, এত বড় সত্য, কেন বিএনপির মতো এত শক্তিশালী দল দেশের, আপনারা অনেকেই স্ট্যাটিস্টিক্স আপনাদের হাতে আছে, দেশের সাধারণ মানুষদের ভিতরে, দল কানাদের ভিতরে না, সাধারণ মানুষদের ভিতরে 90% লোক বিএনপির নীতি, বিএনপির খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের নীতিকে মনে করে যে আসলে বাংলাদেশি জাতীয়তাবাদ, তারাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং তাদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি হিসেবে, জাতি হিসেবে দাঁড়াতে পারবে মাথা করে। তারপরেও গত 16 বছর বিএনপি যারা নেতৃত্বে ছিলেন, তারা খালেদা জিয়াকে যেমন মুক্ত করতে চান নাই, আমি পারেন নাই বলবো না, মুক্ত করতে চান নাই, তারেক জিয়াকেও দেশে আসতে দেন নাই, কারণ তারা তাদের সুযোগ সুবিধা কিন্তু সবকিছুই পাচ্ছিলেন স্বৈরাচার থেকে। মাঝে মাঝে জেলে যান, আপনি ডিভিশনে থাকেন, এরপরে ফিরে এসে আবার আন্দোলনে আসেন, পত্রপত্রিকায় আপনি আছেন, কেউ ক্ষমতার মসনদে বসে দেশকে কামাচ্ছে, কেউ ক্ষমতার বাইরে থেকে বিরোধিতা করে মাল বানিয়ে নিচ্ছে। তথ্য প্রমাণ আপনাদের উচিত এগুলো বের করা। আপনি দেখেন, আমি 2টা উদাহরণ দিব। মির্জা ফখরুল সাহেব আজও আপনাদের টিভিতে সব চ্যানেলেই আছে, জিজ্ঞাসা করলো এটা ছাত্রদের আন্দোলন, বিএনপি তাতে জড়িত নাই। Why not? Why you are not involved? Because you're stupid. You are not a politician. I'm sorry. I apologize. I should not go that far with a senior leader, but I have to now. You do not understand the pulse of the people, pulse of the movement. So he said it, and it is alive. It is an evidence.
তারপরে কি করলেন, সারা বছর এই ভারতের কারণে, রয়ের নেতৃত্বে এত সেফ হাউস, এতগুলো আয়নাঘর, ডিজিএফআই, বাংলাদেশ সেনাবাহিনী, ডিজিএফআই এবং ভারতীয় র এবং ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় রাজনীতিবিদরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে চাপা দিয়ে রেখেছে এবং নাবিশ্বাস তুলে ফেলছে, অনেকটা সাফোকেশনের পর্যায়ে নিয়ে গেছে দেশকে। সবকিছু আপনার তাদের নিয়ন্ত্রণে ছিল। সবাই মানি সাক করে নিয়েছে আমরা সাধারণ ভোক্তা মানুষদের কাছ থেকে, সাধারণ জনগণের কাছ থেকে। সাধারণ জনগণের কোনো অধিকার ছিল না। বিনা বিচারে হত্যা নয়, শুধু বিচারিক হত্যাকাণ্ড আমরা সমর্থন করে গেছি। সেই ক্ষেত্রে ভারতের এত কিছু নোংরামি থাকার পরেও এই আন্দোলনে যখন আমরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছি, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। যখন ভারতীয়দেরকে সম্পূর্ণভাবে আমরা ত্যাগ শুরু করলাম এবং ভারতীয়রাও আমাদেরকে যথেষ্ট ঘৃণা শুরু করছে। আপনি জানেন, কলকাতায়, আগরতলায়, শিলিগুড়িতে আমাদের লোকজনকে হেনস্থা করা হয়েছিল ওই সময়, যে তোমাদের চিকিৎসা দেবো না, তোমাদের কাছে আসতে দিব না, ভিসা দিব না। ওরা নিজেরাই ভিসা বন্ধ করে দিয়েছিল। এরপরে বিপ্লবের পরবর্তীতে বাঞ্চ অফ বিএনপি লিডার, দোজ ক্রুক, 3 স্টোজ বলে যেটা, দোজ ক্রুকস, মির্জা ফখরুল ইসলাম, আমাদের আমির খসরু, আমি নাম বললে অনেক বড় লিস্ট, সেই 9 জন অমিত শাহ এবং সাথে মোদীর সাথে যে সাক্ষাৎ করে আসছেন এবং ভারতীয় রয়ের সাথে সাক্ষাৎ করে আসছেন। কেন? কি দরকার ছিল? তাদের আশীর্বাদ নিতে হবে কেন? Why did not you go to the people of Bangladesh? So বিএনপি এখন যে এই দেখেন 1400 বলেন আর 5000 মৃতের বিনিময়ে 50 থেকে 70,000 আহতের বিনিময়ে, জনগণের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যখন এই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার সুযোগ আসছে, মানবাধিকার প্রতিষ্ঠা করার সুযোগ আসছে, আত্মসম্মান নিয়ে একটা দেশকে প্রতিষ্ঠা করার সুযোগ আসছে, তখন বিএনপি সংস্কার পরে হবে, আগে নির্বাচন দিয়ে দেন। কেননা ওনারা এখন কর্মীদেরকে যদি বলে যে তুমি চাঁদাবাজি করো না, বলবে যে আপনি কিভাবে এত টাকার মালিক হলেন এই 17 বছরে? এই প্রশ্নের জবাব দিতে পারবেন না। সালাউদ্দিন সাহেব, আপনি অপহরণ হয়ে আপনাকে সেখানে পেয়ে গেলেন, আপনি এত টাকা দিয়ে ওখানকার বাড়ি ভাড়া কে দিছে, আপনি কি করে চলছেন সেখানে, আপনার লয় খরচ কে চালাইছে? আপনি এই দেশে মুক্ত হয়ে আসার পরে প্রথম গাড়িটা ব্যবহার করলেন অ্যাসালামের, সুন্দর করে বিবৃতি দিলেন যে আমি জানতাম না এটা কার গাড়ি আসছে। ইউ আর এ পলিটিশিয়ান, ইউ শুড নো বেটার or get away from this leadership role. এই পার্টিটাকে কিছু ক্রুক লিডার, যারা খালেদা জিয়াকে মুক্ত করতে চায় নাই, তারেক জিয়াকে দেশে আনতে চায় না, জিয়া রহমানের আদর্শে বিশ্বাস করে কিনা সন্দেহ, এই লিডার গুলোর কারণে আজকে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং তারা নির্বাচন করে, কেননা তারা মার্ক লেভেলের কর্মীদের চাঁদাবাজি, ধ্বংস, লুটপাট থেকে বন্ধ করতে পারছে না। এরা দেখছে আমরা বুঝতে পেরেছি অনেকটা আপনার বিশ্লেষণটা। আমাদের হাতে সময় খুব বেশি পাবো না বলেই আমরা একটু প্রফেসর ডক্টর শওকত আলী এই একই প্রসঙ্গে আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই সংক্ষেপে, কারণ আমাদের হাতে খুব বেশি সময় আমরা পাচ্ছি না। বিএনপির তারা রাজনৈতিক দল, তারা যা খুশি বলতে পারে, কিন্তু বিষয় হলো যে বাস্তবতা নিরিখে কথাগুলো বললি এটা একটা টেকসই রাজনীতি হয়। এখানে বিএনপির লোকগুলো সব ধরেন অ্যারাউন্ড 80s তাদের বয়স, তারা যাচ্ছে যে এই একটা ইলেকশন তাড়াহুড়ো করে দিলি কোন রকম ক্ষমতায় যাওয়া যাবে, কিন্তু তারা দেয়ালে লেখা পড়ার মতো ক্ষমতা বা ফিলোসফি বা এডুকেশন তাদের নাই। ওরা তো জানে না যে এই দেশটা কিন্তু দোজ হু আর ইয়ং পিপল, যারা রিভোল্ট করেছে তাদের দলের বিরুদ্ধে, মনে রাখবেন এই আন্দোলনে কিন্তু আওয়ামী লীগের প্রায় 30-40% লোক কিন্তু রাস্তায় ছিল। ছাত্রলীগ থেকে কনভার্ট হয়েই কিন্তু এনসিসিপি এই সমস্ত হয়ে গেছে। এরা কারোর প্রতি ওই যে লয়ালিটি ছিল, যা রাজনীতি আমরা পাকিস্তান আমল থেকে অমুক ভাই, একমাত্র আওয়ামী লীগের একটা বিশেষ গোষ্ঠী ছাড়া কেউ নাই, হুইচ ইজ গুড এবং ডেঞ্জারাস। কারণ হলো যে আপনি যদি ইলেকশনে আসেন, ধানাই ফানাই করে চলে আসলেন, আপনি কিন্তু 1.5 থেকে 2 বছরের ভিতরে আপনি থাকতে পারবেন, আপনি লিখে রাখবেন এবং আমাকে আপনি আবার ডাকবেন। তার কারণ কি জানেন? এই ঠিক হাসিনা যেভাবে তার দেশটাকে ধ্বংস করেছে, দেখেন আপনাদের মনে থাকার কথা, সারা দুনিয়াতে গত 15 বছর আমি লড়াই করছি, এই প্রবাস থেকে একমাত্র মানুষ, একজন অর্থনীতিবিদ হিসেবে লড়াই করছি এবং বারবার এই কথা বলেছি যে উনি দেশটাকে ধ্বংস করবেন না, উনি তার দলকে ধ্বংস করবেন। আমার মনে হয় বিএনপির কপালে তাই হতে যাচ্ছে। এই দুটো দল বারবার তারা ভুল করেছে, জনগণ কিন্তু ধরে ফেলেছে। আজকে দেখেন, আমি 71 সালে স্বাধীনতা যুদ্ধে আমার একটা অবদান ছিল, আমি কখনো দেখিনি যে মা বোন তার ভাইদেরকে এগিয়ে দিচ্ছে, মেয়েরা এইভাবে চলে আসছে, জোয়ার ভাঙা পার, মা বলছে
যে আমার একটা ছেলে গেছে, তুইও তো আমার ছোট ছেলে 12 বছরের বাচ্চা চলে গেছে, তো নিজেই দেখেছেন 7 বছরের বাচ্চা পানি দিচ্ছে, তাদেরকে গুলি করে মারা হয়েছে। এই জাতিকে আপনি ঠকাবেন, ইয়ারকি মারবেন? আপনাদের ইচ্ছা, আপনারা যা করতে যাচ্ছেন, আপনারা এই দলটাকে ধ্বংস করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া যদি বেঁচে থাকতেন, তার সাথে চলা উঠা বসা খাওয়া, তখন আমি দৈনিক দেশে এডিটোরিয়াল স্টাফ, আমি বলছি 23 ইয়ার্স ওল্ড। আমার সৌভাগ্য যে এই বয়সে কখনো কেউ এডিটোরিয়াল স্টাফ হতে পারেন। তার রাজনীতি করতে, আপনার সাংবাদিকতার বয়সই লাগে 25 বছর। আমি 23 বছরে সেখানে ঢুকে গেছি। থ্যাঙ্কস গড, আল্লাহর আশীর্বাদ ছিল, সানাউল্লাহ নুরি সাহেব আমার এই সুযোগটা দিয়েছিলেন। তিনি বেঁচে থাকলেই আজকে দলে যারা আছে তাদেরকে পিছনে একটা লাথি দিয়ে দল থেকে বের করে দিতেন। এই যে কথাটা করিম সাহেব বললেন, সি সি সি, সেম অন দেম। যে আন্দোলনে আমরা কেউ নাই, আমাদের ছাত্ররা এর মধ্যে নাই। অন্য লোকে আন্দোলন করেছে, তুমি আসছো ক্ষমতায়, আচ্ছা ভাই থাকো, তুমি দল নিয়ে থাকো। আজকে তাদের বড় সমস্যা হচ্ছে এই, কেন ডিসেম্বরে যে কথাটা আপনি বলছেন, ডিসেম্বরে হচ্ছে এই কারণে, কারণ যত দিন যাবে ওদের চুরি চুট্টা গুন্ডামি দখল বেদখল এই সমস্ত গুলো চলতে থাকবে বেশি, দলের সাপোর্ট যাচ্ছে কমে, দলের হবে বদনাম। এই জন্যই তাড়াহুড়ো করে সামহাও কি সংস্কার হলো কি না হলো, জনগণের কি হলো না হলো, গেট দ্য হেল আউট। ওর নির্বাচন যায়, নির্বাচনে যে সামহাও ক্ষমতা যাবে। কিন্তু ভাই তোমার জন্য যে কি বিপদ অপেক্ষা করছে প্রবাস থেকে। আমরা যারা আপনাদের টেলিভিশনের আমি ধন্যবাদ জানাই যে আমরা যখন আন্দোলন করেছি, টিভিএন 24 আমাকে কখনো কোনো রকম বাধা দিইনি, আমি যা খুশি তাই বলে গিয়েছি। সারা দুনিয়াতে কিন্তু আমরা এখনো আছি। ধরতে 1 2 3 যে নামগুলো আমাদের করিম সাহেব বলেছে আমরা চিনি তাদের, তাদের কি অবস্থা সব রেকর্ড গুলো রয়েছে। বেশি লোক লাগে না, আমরা 30 থেকে 35 জন বিদেশে ছিলাম এই সময়। তাকে হাসিনার মসনদকে কাঁপিয়ে দিয়েছি এবং আমি তাকে টাইম দিয়েছিলাম সেপ্টেম্বরের ভিতরে পতন হবে ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এখন আপনারা দেখেছেন বিএনপির জন্য একই সতর্কবাণী। আপনারা হয়তো বলবেন স্বাগত ভাই আপনি তো বিএনপির বুদ্ধিজীবী, আপনি তো তাদেরকে বিভিন্ন ভাই করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া যে ওপেন ইকোনমি, যার আমি একজন এক্সপার্ট, ওপেন মার্কেট ইকোনমির আমি একজন ফলোয়ার, এবং তিনি সাউথ এশিয়াতে বিরাটিটা করে আমার ডিজার্টেশন এগুলো লেখা আছে, এই জন্য আমি তাদের প্রতি সিম্পেথি জানাই। কিন্তু এখন যারা আসছে তারা জাতিকে ধ্বংস করবে, নিজেদের বিপদ ডেকে নিয়ে আসবে। আমি বলেছি ভাই লয়ালিটি কোনো কাজ করবে না। আর এই দেশটা কিন্তু বিলংস টু দ্য ইয়ং পিপুল। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমরা এটা করেছি 71 সালে। এখন যারা ইয়ং, আপনি এইভাবে মার্জিনালাইজ করছেন, সকাল বিকেল অপমান করছেন, আর আপনি যাবেন ক্ষমতায়, স্টে দেয়ার। দেখা যাক কথা ছিল আপনি পারেন। অনেক অনেক আমাদের ধন্যবাদ আনফরচুনেট ডক্টর আমাদের এই শওকত আলী, ধরনের কোনো স্টেটসম্যান সাহেব না। করিম চৌধুরী, Thank you, আপনাদের ভাই। দুজনকে আপনারা সব সময় এই বিষয়গুলো তুলে ধরেন, বিশ্লেষণগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে আপনারা তুলে ধরবেন, অর্থাৎ কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, একেবারে এই বাংলাদেশের নাগরিকদেরকে Correct. যেই পথে পরিচালনা করলে হয়তো সঠিক পথ নির্দেশনা পাবে সেগুলো দর্শকরা আপনাদের কাছ থেকে শুনতে চায়। এবং আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। দেখা হবে আগামীকাল আবারও রাত 8টায় আউট ডেমোক্রেসি অনুষ্ঠানে। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।